পুতুল বলো কি সমস্যা তোমার? আহ, স্যার হোয়াট ইজ প্যান্থেইজম, এটা একটু প্রবলেম হচ্ছিল, মানে আমি একটু ভালোভাবেই করতে পারছি না আর কি। প্যান্থিজম, তাই না? তুমি জি স্যার। ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো পড়েছিলে এর আগে? স্যার সবগুলো পড়া হয়নি আর কি। ওয়ার্ডসওয়ার্থের থিওরিতে আমরা মেইনলি প্যান্থিজম পেয়েছিলাম, তাই না? প্যান্থিজম, প্যান্থিজমের মেইন বিশ্বাসটা হলো, আমরা কি বিশ্বাস করি বলো তো? আমরা যে মিলে যারা একেশ্বরবাদী ধর্মে আছি, ইহুদি, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, আমাদের বিশ্বাসটা কি? আমরা কি কোনো মাধ্যম দিয়ে গডকে বিশ্বাস করি, না সরাসরি গডকে বা আল্লাহকে বিশ্বাস করি? স্যার সরাসরি গডকে হ্যাঁ, বিশ্বাস করি। সরাসরি। সরাসরি, তাই না? সরাসরি আল্লাহ বা গডের একটা প্রতিমূর্তি হিসাবে কিন্তু আমরা বিশ্বাস করি। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মতে গডকে আলাদা করে ভাবার কিছু নেই। ওয়ার্ডসওয়ার্থ বা উইলিয়াম ব্লেক, এদের মতে গড আসলে আলাদা কিছু না। যেমন করে আমরা ক্রিশ্চিয়ানিটি, ইসলামে বিশ্বাস করে থাকি যে গডের একটা প্রতিমূর্তি আছে, তিনি আমাদের মতো, এরকম আর কি, ইত্যাদি ইত্যাদি। তিনি মনে করেন যেটা একটা স্পিরিট, ঠিক আছে তো, যে স্পিরিটটা এই পৃথিবীর প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে অবস্থান করছে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে। সেটা একটা পিঁপড়া থেকে শুরু করে, একটা গাছের পাতা থেকে শুরু করে, একদম প্রত্যেকটা কণা বিন্দুতে সে গডের উপস্থিতি আছে, এবং কম্বিনেশনে তিনি একটা সুপার সুপার বিং। তিনি আলাদা কিছু না, আমাদের থেকে সেপারেট কিছু না। গডের উপস্থিতি আমার ভিতরে আছে, তোমার ভিতরে আছে, প্রত্যেকটা গরু, ছাগল, ভেড়া, পিঁপড়া, সাপ, তাই তো, যত এলিমেন্ট আছে প্রত্যেকটার ভিতরে গডের একটা উপস্থিতি বিরাজ করছে। অতএব তিনি গডকে, গড থেকে প্রকৃতিকে না, মানে প্রকৃতির মাধ্যম দিয়ে তিনি গডকে দেখতে পান, উপলব্ধি করতে পারেন। এটাই হচ্ছে মেনলি প্যান্থিজমের থিওরি। বুঝতে পারছো? তো আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, এটা কি ব্রড কোশ্চেনে না ব্রিফ কোশ্চেনে পড়ছো? ব্রিফ কোশ্চেন স্যার। ব্রিফ কোশ্চেনে? জি স্যার, এটা নিয়ে তো শর্ট কোশ্চেনও আছে। শর্ট কোশ্চেন আছে, আমি শর্ট থেকে একটু পড়াই দিই। হ্যাঁ, শর্টে কয়েকটা থিওরি দিয়েছে যেহেতু, সেগুলো একটু খেয়াল করে, থিওরি থেকে অনেক সময় কোশ্চেন আসে। আমি এখান থেকে একটু দেখাই। স্যার একটা প্রশ্ন ছিল ব্রিফ থেকে। আচ্ছা দাঁড়াও, আমি একটু এটা নিয়ে একটু কথা বলে নিই। এই যে প্যান্থিজম 11, তারপর তোমার কোশ্চেনে আসছি, এক এক করে দিই, তাহলে নয়তো আমি আবার ভুলে যাবো হচ্ছে আরেকদিনের উত্তর দিতে। এই যে দেখো, দেখো এই যে বলছে কি, আমরা যেমনটা বলছি, ইন প্যান্থিস্টিক থট দ্য ডিভাইন ইজ নট আ ডিস্টিং সেপারেট এন্টিটি অর বিং। তাহলে আমরা যেভাবে সেপারেটলি ভাবি গডকে, তাহলে প্যান্থিজমে কি এই গডকে বা ডিভাইন স্পিরিটটাকে আলাদা করে ভাবা হচ্ছে বলো না তো? স্যার, প্রকৃতির মধ্যে। বাট রাদার ইট ইজ ইমানেন্ট ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ এ হোল। মানে পুরো ইউনিভার্সটা একটা। যেমন আমি মানুষ হিসাবে কি আমার হাত পা এগুলো আলাদা না? সবকিছু মিলে আমি মানুষ, বলো তো? সবকিছু মিলিয়ে মানুষ। ঠিক একইভাবে কম্পিউটার বলতে আমরা কি বুঝি? কম্পিউটার বলতে কি শুধু ডেস্কটপকে বোঝাই, শুধু সিপিইউ কে বোঝাই, শুধু স্পিকারকে বোঝায়, নাকি সবকিছু মিলে একটা কম্পিউটার? সবকিছু। সবকিছু মিলে একটা কম্পিউটার, ঠিক আছে? ঠিক ওইরকম তিনি মনে করেন গড আলাদা কিছু না, সেপারেট কোনো এন্টিটি বা বিং না। তিনি একটা সুপার বিং, যেটা হচ্ছে তাকে পুরো পুরো ইউনিভার্সটা মিলে তিনি, ঠিক আছে, এটাতে, এবং প্রত্যেকটা ন্যাচারাল ওয়ার্ল্ডের ভিতরে, মানে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে তার অবস্থান। এটা বুঝতে হচ্ছে এসেনশিয়ালি প্যান্থিজম ইকুয়েটস দ্য ডিভাইন উইথ দ্য এন্টারিটি অফ রিয়েলিটি। মূল কথা হলো ডিভাইন মানে পুরো বিশ্বটা, পুরো বিশ্ব যত বড়, এই ডিভাইন স্পিরিটটার অবস্থান তত বড়। তার এক একটা কণা বা এলিমেন্ট হচ্ছে আমরা এক একজন। এরকম একটা বিষয়। তারপর দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এজ এ প্রমিনেন্ট রাইটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ প্যান্থিস্টিক ওয়ার্ল্ড ভিউ, পার্টিকুলার ইন হিজ পয়েটিক ওয়ার্ক। এগুলোকে তিনি তার পয়েটিক ওয়ার্কে বেশি করে দেখিয়েছেন। তাই বলছে, আমরা যদি একটু ইয়ে করে বলি, বলছে নেচার অ্যাজ ডিভাইন, পয়েন্টগুলো। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ফ্রিকুয়েন্টলি এলিভেটস নেচার টু আর ডিভাইন স্ট্যাটাস ইন হিজ পোয়েট্রি। তাহলে যেহেতু তিনি ন্যাচারাল এলিমেন্টকেই ডিভাইনের সাথে তুলনা করে ফেলছেন, ডিভিনিটির সাথে একত্র করে ফেলেছেন, অতএব তিনি অটোমেটিক নেচারকে এলিভেট করছেন, প্রশংসা করছেন তার, তাই না? হি সিজ নেচার নট এন্টারলি অ্যাজ আ ব্যাকড্রপ ফর হিউম্যান এক্সপিরিয়েন্স, বাট অ্যাজ অ্যান অ্যাক্টিভ লিভিং ফোর্স ইমবিউড উইথ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। বিকজ আমরা বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থের যে লাস্ট কবিতাটা আমরা পড়েছিলাম, রোমান্টিক পোয়েট্রির, ওই কবিতার কথা মনে আছে? কবিতাটা কবিতাটা কি ছিল বলো তো? She dwelt under a great Unto the noise. way.
সরি আমি She dwelt among- একজন বলো, আমি কারো কথাই বুঝি নাই। স্যার She আচ্ছা dwelt ইটস among কাভার the কি এটা untrodden ways. She dwelt among the untrodden ways. ও ওটা 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 না, আরেকটা সরি, লাস্ট বলতে আমি অন্যটা বোঝাচ্ছি। Sir, immortality or Immortality what? ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম এন্ড Return again. কাম এন্ড হ্যাঁ স্যার এটা ইটিএস ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম এন্ড ফ্রি। ওখানে তিনি তার, সরি বুঝলাম না, বলো। এটা সম্ভবত তোমাদের 3য় নম্বর কবিতা, আমি একটা ভুল বলেছি, এটা 3য় নম্বর কবিতা। তার ইট ইজ এ, জি স্যার 3 নাম্বার। হ্যাঁ, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম এন্ড ফ্রি। এখানে তিনি একটা ছোট্ট মেয়ের সাথে কথা বলছেন, ধরা হচ্ছে যে এটা হয়তো তার মেয়ে, নাম হচ্ছে কি ক্যাথরিন নাকি। হুম। সেখানে তিনি দেখিয়েছেন যে চাঁদের আলো, Caroline, sir. ক্যারোলাইন, আমি ক্যাথরিন বলতেছি, ক্যারোলাইন। স্যার ক্যারোলিন। ক্যারোলিন বা ক্যারোলাইন যেটাই বলো, হ্যাঁ সেটা সমস্যা না। তাহলে ওখানে যেটা আমরা দেখলাম যে তিনি ওখানে বলতেই চাচ্ছেন যে সূর্যের আলো, হয়তো অন্ধকার থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমরা একটা স্পিরিট দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু এই বিশ্বাসটা ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। আনে না রাখুন তো কিনতে পারেন মিউট রাখো ফারিয়া, কিনতে পারেন ফারিয়া আহমেদ মিউট রাখো। এবং তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা ফারিয়া? হয়তো শুনতে পাচ্ছে না। ওকে, তো ঠিক আছে। তাহলে বলছে কি, দেখো এখানে কি বলছে, হি সিজ নেচার নট মিয়ারলি অ্যাজ আ ব্যাকড্রপ ফর হিউম্যান এক্সপিরিয়েন্স। নেচার বলতে আমাদের এক্সপিরিয়েন্স কি সেই হিসাবে তিনি বর্ণনা করছেন না, বাট অ্যাজ অ্যান অ্যাক্টিভ লিভিং ফোর্স ইমবিউড উইথ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। তিনি মনে করেন এর ভিতরে স্পিরিট বা গড বা ডিভাইন স্পিরিটটা এর ভিতরে অবস্থান করছে। ইন পয়েমস সাচ অ্যাজ লাইন্স কম্পোজড অফ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবে, এখানে তিনি দেখিয়েছেন, তাই না? Wordsworth expresses a sense of reverence for nature and suggests that the divine is manifest in beauty and tranquility of the natural world. এখানে তিনি সেই বিষয়গুলোকে দেখিয়েছেন। হ্যাঁ, আমরা কি কবিতাগুলো পড়েছি? হ্যাঁ স্যার পড়েছে। হ্যাঁ, জি স্যার পড়ছি। ওখানে আমরা স্পিরিটের অবস্থা দেখছি, তাই না? এবার হচ্ছে ইমানেন্স অফ দ্য ডিভাইন। ইমানেন্স মানে উপস্থিতি, প্রেজেন্ট। হ্যাঁ, বলছে ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি অফেন কনভেজ দ্য আইডিয়া দ্যাট দ্য ডিভাইন ইজ ইমানেন্ট ইন নেচার, অলওয়েজ প্রেজেন্ট, রাদার দ্যান এনভিজনিং আ ট্রান্সেন্ডেন্ট সেপারেট এন্টিটি। তাই তো, অন্য ধরনের একটা এন্টিটি বা সত্তাকে তিনি না ভেবে, হি সাজেস্ট দ্যাট দ্য স্যাক্রেড ইজ প্রেজেন্ট উইদিন দ্য এভরিডে সিনস অফ দ্য নেচার ওয়ার্ল্ড, দ্য ইন্টারকানেক্টেডনেস অফ অল থিংস। একসাথে একটা রিলেটেড, যেমন ঘাসের সাথে আমাদের, ঘাসের শাক সবজি মাছ মাংস সবার সাথে সবার রিলেটেড। হ্যাঁ, all things and the perverse influence of nature on human emotions and experience are themes that align with a pantheistic, মানে তিনি যতগুলো কবিতা লিখেছেন তার প্রত্যেকটা কবিতারই প্রধান থিমই হচ্ছে এই প্যান্থিস্টিক বিলিফ, তাই তো? সেটা টিনটন অ্যাবে বলো, ইমমর্টালিটি ওড বলো, বা হচ্ছে ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি বলো, বা অন্যান্য যে কবিতাগুলো আছে। এমনকি আমরা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পড়েছি, তাই না? আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড ওয়ার্ডসওয়ার্থের পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। সেখানেও কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে প্রকৃতি এমন একটা শক্তি হিসেবে কাজ করছে যেটা তার মানে স্যাড মুহূর্তটাকে হ্যাপি করে ফেলতেছে। তার মানে কি, ওরকম একটা স্পিরিচুয়াল সেন্স তিনি এখান থেকে কিন্তু পাচ্ছেন। এবার হচ্ছে ইউনিটি অফ অল বিং, মানে ওই একটা কথাকে বিভিন্ন পয়েন্টে দেখানো হয়েছে। হ্যাঁ, যে ওয়ার্ডসওয়ার্থ এমফাসাইজ দ্য ইউনিটি অফ অল লিভিং থিংস অ্যান্ড দেয়ার কানেকশন টু আ ইউনিভার্সাল স্পিরিট, মানে প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেটেড, এবং আলটিমেটলি সবাই ইউনিভার্সাল একটা স্পিরিটের সাথে মানে সেপারেটলি আমরা একটার সাথে রিলেটেড, এবং সবাই আমরা আবার ইউনিভার্সাল একটা স্পিরিটের সাথে রিলেটেড। এই ইউনিভার্সাল স্পিরিটটাই হচ্ছে সেই গড, যেটাকে তিনি মনে করছেন প্রকৃতির মাধ্যমে আমরা যাকে উপস্থিতি বুঝতে পারি। ইন পয়েমস লাইক লাইন্স রিটেন ইন আর্লি স্প্রিং হি রিফ্লেক্টস অন দ্য শেয়ার্ড এসেন্স অফ অল লিভিং বিংস অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট নেচার ইজ আ কালেকটিভ অ্যান্ড হারমোনিয়াস হোল। মানে গাছের সাথে আমাদের কোনো পার্থক্য নেই, গাছ একটা অংশ, আমরা একটা অংশ, বাঘ একটা অংশ, ছাগল একটা অংশ, আর সব অংশ মিলে একটা পূর্ণাঙ্গ অংশ। এরকমভাবে তিনি ইউনিটি অফ অল বিংস। হ্যাঁ, তারপর হচ্ছে স্পিরিচুয়াল ইনসাইট থ্রু নেচার, এবং আমরা কোনো, তার মতে আমরা কোনো ওই মন্দির মসজিদ গির্জা গিয়ে, গির্জাতে মানে প্রকৃতিকে ধ্বংস করে ওই মন্দির মসজিদ গির্জাতে গিয়ে ওই স্পিরিচুয়াল ইনসাইট পাওয়া যাবে না। তাকে পেতে হলে প্রকৃতির মধ্যে আমাদের একটা সম্পর্ক থাকতে হবে, প্রকৃতির সাথে সম্পর্কের মাধ্যমেই আমরা সুপার বিংকে অনুভব করতে পারবো।
তাহলে Wordsworth sees nature as a source of spiritual insight and a pathway to a deeper understanding of existence. In moments of communion with nature, he experiences a transcendent connection that imparts wisdom and a sense of sublime. The notion that nature serves as a teacher and guide, এই কথাটা পেয়েছিলাম আমরা? এটা পেয়েছিলাম হ্যাঁ, যে স্যার। তাকে কি বলছে? নার্স বলা হচ্ছে, গাইড বলা হচ্ছে, টিচার বলা হচ্ছে নাকি? গাইড, নার্স। তাই বলছে স্যার সাবলাইম বলতে কি বোঝায়? বলো সাবলাইম। সাবলাইম বলতে কি বোঝায় স্যার? আচ্ছা স্যার সাবলাইম, অনেক উপরে কোনো কিছু। আচ্ছা আমি একটু আসছি। হ্যাঁ বলো সাবলাইম মানে কি, কে যেন বলতে চাইলে? স্যার অনেক উপরে কোনো কিছু স্যার। হ্যাঁ সাবলাইম কিন্তু আমরা কবিতার সাথে পেয়েছিলাম, মানে এই কথাটার সাথে সাবলাইম শব্দটা আমরা ইমমর্টালিটি ওয়ার্ড ওই কবিতার সাথে কিন্তু এই লাইনটা পেয়েছিলাম, সাবলাইম শব্দটা। আচ্ছা যা হয়তো কবিতাটা পড়া হয়নি বা ভুলে গেছো হয়তো বা। সাবলাইম মানে হচ্ছে হাই, ঠিক আছে তো, যেটা হচ্ছে কমন থেকে মোটামুটি উচ্চ লেভেলের। তাহলে আ সেন্স অফ সাবলাইম মানে হচ্ছে আমরা কমন যে চিন্তা ভাবনা করি তার থেকে একটু উচ্চ লেভেলের চিন্তা ভাবনা, ঠিক আছে। তাই বলছে কি দেখো, যেটা আমাদের কি করে, ইম্পার্টস উইজডম, এমন একটা জ্ঞান দান করে এবং একটা সেন্স দান করে, সেটা হচ্ছে সাবলাইম সেন্স। মানে যে সেন্সটাকে যদি আমরা অনুভব করতে পারি তাহলে হয়তো আমরা কমন লেভেল থেকে অনেক উঁচু মাত্রার চিন্তা ভাবনা করতে পারবো। কি কথা বুঝতে পারছো? তো সাবলাইম থট। সাবলাইম থট, সাবলাইম থট মানে হচ্ছে কমন যে সকল চিন্তা ভাবনা আছে তার থেকে উঁচু লেভেলের নাকি। তাহলে আলটিমেটলি আমরা এই চারটা বিষয় খেয়াল করছি। তাহলে নেচারই হচ্ছে ডিভাইন, আর ডিভাইনের অবস্থান রয়েছে নেচারের মধ্যে। মানে দেখো কথাগুলো কিন্তু ঘুরে ফিরে একই, মানে সেপারেট কোনো কিছু না। ইউনিটি অফ অল থিংস এবং নেচারের মধ্যে আমরা স্পিরিচুয়াল ইনসাইটটা পাবো। মানে সবগুলো কথা এই এক প্যারাগ্রাফে আসলে বলা আছে, কিন্তু যেহেতু এটা একটা শর্ট কোশ্চেন এই জন্য কি করতে হচ্ছে, আমাকে একটু তো এক্সপ্লেন করতে হবে নাকি। এটা একটা ব্রিফ কোশ্চেনের মতো, ছোট করে বলা যায় উত্তরটা, কিন্তু ছোট করে বললে তো আর শর্ট কোশ্চেন হবে না, তাই না? ব্রিফ হয়ে যাবে। হ্যাঁ ব্রিফ হয়ে যাবে, তখন ব্রিফ হয়ে গেলে তো আমি মার্ক পাবো না। তার মানে এইটুকুই হচ্ছে আমাদের মূল কথা এখানে, যে দ্য ডিভাইন ইজ নট আ সেপারেট, ইজ নট আ ডিস্টিংক্ট সেপারেট এন্টিটি অ্যান্ড বিইং, রাদার ইট ইজ ইমানেন্ট ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ আ হোল। এইটুকু হচ্ছে আমাদের প্যান্থিজমের সংজ্ঞা। মানে ইট ইজ আ বিলিফ, তাই না? ইট ইজ আ বিলিফ, প্যান্থিজম ইজ আ বিলিফ ইন হুইচ the divine is not a distinct separate entity or being, rather it is immanent বা present in the natural world and the universe as a whole, তাই তো? ন্যাচারাল ওয়ার্ল্ড এবং পুরো ইউনিভার্সের মধ্যে তার উপস্থিতি রয়েছে। কি কথা বোঝা গেল? আচ্ছা আচ্ছা এই প্যান্থিজম কথাটা যে শুধু হিস্ট্রিতে আসতে পারে তা না, কিন্তু ওনার যে রোমান্টিক পোয়েট্রি আছে ওখানেও কিন্তু এটা আসতে পারে। হ্যাঁ কিছু কিছু প্রশ্ন দুই জায়গাতে রিলেটেড, যেমন হচ্ছে আমরা যেমন বায়োনিক হিরো পড়ছিলাম, তাই না? বায়োনিক হিরো কি ডন জুয়ানেও আসতে পারে, আবার হিস্ট্রিতেও কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে এটা চলে আসছে তো, এসে গেছে না? তাহলে তো ভালো, এসে গেলে ভালো। আমি দিয়েছি তো নাকি যে এসে গেছে? ও এই যে বায়োনিক এসে গেছে, হ্যাঁ ভালো। হ্যাঁ তারপর হচ্ছে মনে করো নেগেটিভিটি কি, আরে সেন্সুয়াসনেস, তারপর যে সুপারন্যাচুরালিজম, তাই না? এই যে থিওরিগুলো, কারণ এটা এগুলোই রোমান্টিক এইজেই এই থিওরিগুলো মেনলি দেওয়া হয়েছে। এক একজন কবি এক একটা থিওরি দিয়েছে। নেগেটিভ ক্যাপাবিলিটি, হ্যাঁ আচ্ছা এই দেখো লিরিক্যাল ব্যালেন্স আছে। তো আমি বিশেষ করে স্টার মার্ক যেগুলো দিয়েছি সেগুলো একটু বেশি করে পড়বা, আর যেগুলো এমনি দিয়েছে একটু রিভাইজ দিয়ে যাবে, যাতে একটু এদিক ওদিক হয়ে গেলে যাতে আমরা মোটামুটি উত্তরগুলো দিতে পারি। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ এবার আসি, কার যেন একটা ব্রিফ কোশ্চেনের সমস্যা ছিল? কার ছিল ব্রিফ কোশ্চেনের সমস্যা? মিমের স্যার 41 নাম্বার ব্রিফ কোশ্চেন 41। ওখানে একটা টার্ম আছে পোয়েমিক টেমপ্লেট। জি স্যার। সরি বুঝলাম না, আবার বলো। হ্যাঁ স্যার পোয়েমিক টেমপ্লেটটা কি? পোয়েটিক, আমি কথাটা বুঝতেছি না। পোয়েমিক টেমপ্লেট 41 নাম্বার কোশ্চেন বের করেন স্যার, ওখানে আছে ব্রিফ কোশ্চেন 41। হ্যাঁ স্যার। আমার তো মনে হচ্ছে ব্রিফ কোশ্চেন 41ই নাই আমার এখানে। না স্যার 24টা এখানে। স্যার তাহলে এটা অন্য অধ্যায়ে।
এটা তো 24টা। তুমি কোথা থেকে বলো তো আমাকে, আমি এই জন্য বুঝতেছি না যে তুমি আসলে কোনটার কথা বলতেছো। তুমি বইয়ের কথা বলতেছো? বই না শীট? আমার এই শীট না বই? স্যার রেনেসাসের। রেনেসাঁস পিরিয়ডের, সেটা বলো। স্যার আমি বলছি, কিন্তু আমার এখানে খুব আজকে নেট প্রবলেম হচ্ছে, তো কথাগুলো কাইটে কেটে যাচ্ছে। সরি, এটা খোলা হলো কেন? ব্রিফ কোশ্চেন, তাই তো? ব্রিফ কোশ্চেন 41। ওই প্রশ্নের মধ্যে কি ব্যাপার, নেটের সমস্যা আমার এখানে নাকি? হ্যাঁ স্যার। দেখাই পিগো। স্যার সব জায়গায় মনে হয় নেটের সমস্যা। আজকে হচ্ছে একটু নেটের প্রবলেম আছে, এই যে আসেও না যায়ও না, একটু ধীরেই যায়। স্যার রেনাইসেন্স পিরিয়ডে তো অনেকগুলো ব্রিফ করছে, তো মনেই থাকে না, সব ভুলে যাই। পড়তে হবে, বেশি বেশি করবা। ভুলে যাওয়ার তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু যতটুকু পড়া যায় ভুলে না যাওয়া। হ্যাঁ, কি ব্যাপার, এগুলো ওপেন হয় না কেন? হায় হায়, তোমাদের ওপেন হচ্ছে? স্যার জি না স্যার, অনেক নেট সমস্যা। জি স্যার আমার কইতে তোমাদের হচ্ছে? তাহলে আমরা দেখি এখান থেকে, এটা থেকে দেখি। স্যার একটা কথা। স্যার আমি তো গুগল ক্লাসরুমে যেতে পারছি না স্যার, আজকে কয়েকদিন যাবত আমি চেষ্টা করতেছি। আমি মেসেঞ্জার থেকে ক্লাস করতে পারি, কিন্তু আমি গুগল ক্লাসরুমে ঢুকতে পারি না স্যার। না, ঢুকতে পারবে না কেন? ঢুকতে পারা নিয়ে তো সমস্যা না গুগল ক্লাসরুমে। কি সমস্যা হচ্ছে ঢুকতে? স্যার ওইখানে আমি, আপনি যে কোড দিয়েছেন এই কোডটা যদি আমি করি তাহলে মানে কিছুই আসতেছে না। তুমি মনে হয় আমি যখন কোড দিচ্ছি তার অনেক পরে যুক্ত হচ্ছ, সাথে সাথে যুক্ত হচ্ছ না। বলো, এটাই তো নাকি? একটা কোড দিলে ওই কোডটা আমি সর্বোচ্চ একদিন পর্যন্ত ওই কোডটা রাখি, তারপরে কোডটা চেঞ্জ করে ফেলি, কারণ তোমরা অনেকে আছো কোড টোড বাইরে শেয়ার করো, করে ওদেরকেও যুক্ত করাও, বুঝো না? এরকমটা হয়। ও আচ্ছা স্যার। এই জন্য আমি কোডটাকে দ্রুত, তাই জন্য যখন কোড দিয়েছি সেই দিনে যুক্ত হতে হবে। তুমি যদি এখন মনে করো আমি স্যার 2 দিন পরে হবো, তাহলে তো হবে না, তোমাকে সাথে সাথে হতে হবে। তাই আবার তুমি করবে রাত 10টার পর আমাকে মেসেজ স্যার করবে। ওই দিন আমাদের একটু ওয়াইফাই প্রবলেম ছিল, এই জন্য আমি পরে আর করতে পারি নাই। তো আমি আজকে 2-3 দিন যাবত চেষ্টা করতেছি, পারতেছি না। মেসেজ আপনাকে আমি দিতে হবে। মেসেঞ্জারে জানাইছি ব্যাপারটা। আচ্ছা, তুমি আবার জানাবো, আজকে রাতে মেসেজ দিবা। আচ্ছা, বলো কোন জায়গায় সমস্যা? আচ্ছা স্যার। কোন শব্দটা? স্যার পয়েমিক পেমফ্লেট নামে একটা শব্দ আছে। ওটা হচ্ছে পলেমিক, তাই তো? পলেমিক মানে হচ্ছে ধর্মীয়, রিলিজিয়াস। পাম্পলেট, এটা টেমপ্লেট না, এই জন্য আমি বুঝি নাই উচ্চারণগুলো ঠিক মতো। ঠিক আছে, এটা কি হবে? পাম্পলেট, বুঝতে পারছো? তুমি বলে টেমপ্লেট বলছিলে নাকি? কি বুঝতে পেরেছো? পলেমিক মানে রিলিজিয়াস পারপাসে যে চিটা চিটা ছোট ছোট বই থাকে, ঠিক আছে তো? ওইরকম বই, বুঝছো? এক ধরনের পাম্পলেট বা ছোট ছোট বই জাতীয়। বিশেষ করে তোমরা কি এগুলো দেখছো কখনো? ধর্মীয় উদ্দেশ্যে ছোট ছোট চিটা বই বিক্রি করা হয়, ছোট ছোট গল্প, ধর্মীয় শিক্ষা। স্যার আপনি পড়াইছিলেন। হ্যাঁ, ঠিক আছে তো? সেই পাম্পলেটগুলোকে বলা হয়। তাহলে যে পাম্পলেটটাতে রিলিজিয়াস উদ্দেশ্যে ব্যবহার করা হয়, ঠিক আছে তো? মানে একজনের বিলিফ, একটা বিশ্বাস। তুমি মনে করো যে অনেক সময় এরকমটা হয় না যে দুই বিশ্বাসী, হ্যাঁ, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, তা ক্যাথলিকরা লিখলো প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে, প্রোটেস্ট্যান্টরা লিখলো ক্যাথলিকদের বিরুদ্ধে, দিয়ে তারা এই বইগুলো জনগণের মাধ্যমে ছড়িয়ে দিল, জনগণকে দিয়ে দিল হাতে হাতে। যে বিশেষ করে দেখবা যে শিবির বা জামায়াত যারা হয় করে দলের, তারা কি করে বিভিন্ন ধরনের ছোট ছোট বই কিন্তু দেখবা জনগণের মাধ্যমে দেয়, ছোট বাচ্চাদের হোক বা বাড়ির মানুষদেরকে হয়, এগুলো পড়ার জন্য দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা বিষয়গুলোকে দেওয়া হয়, ঠিক আছে? তো এই জাতীয় বই যেগুলো হচ্ছে কি পলেমিক pamphlet is a pamphlet that contains strong written and spoken attack or defense of a particular opinion, belief or idea. এইটা হচ্ছে পলেমিক। আর এখানে সেই বিষয়গুলো দিয়ে ধর্মীয় ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, কারণ জন মিল্টনের অধিকাংশ রাইটিং কি ছিল? ধর্মীয় না, ধার্মিক। অতএব তার যে
এই যে অ্যারিওপেজিটিকা যে বইটা, এটা ওইরকম এক ধরনের পাম্পলেট টাইপের, যেখানে কি করা হয়েছিল, ইট আর্গুস এগেইনস্ট দ্য সেন্সরশিপ অফ বুকস বিফোর দেয়ার পাবলিকেশন অ্যান্ড ইজ অফেন হেল্ড আপ অ্যাজ দ্য ফার্স্ট ইম্প্যাশন প্লি ফর ফ্রি স্পিচ, তাই তো, মানে তিনি মুক্ত স্বাধীনতার জন্য, তাই তো তিনি এই কথা লিখেছেন। যে এখন কারণ ওই সময় কি করা হয়েছিল, যে অধিকাংশ রাইটারদের বই সেন্সরশিপ দেওয়া হয়েছিল। সেন্সরশিপ মানে বুঝো তো, মানে প্রকাশ করতে না দেওয়া, তাই তো, কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য বা ধর্মীয় বিপরীত ধরে, যেমন বিভিন্ন সিনেমা আটকে দেওয়া হয়, তাই না, অ্যালকেমিস্ট বইয়ের বানানগুলো ভুল কেন, তারপরে বইগুলোকে প্রকাশ করতে দেওয়া হয় না, হ্যাঁ, কোনো একটা ভুল ধরা হয়, কোনো একটা ধরা হয় যে না এটা সমাজের জন্য খারাপ, এটা ধর্মের উদ্দেশ্যে খারাপ, এটা নীতি নৈতিকতার জন্য খারাপ, এরকম কিছু দিয়ে ওগুলোকে প্রকাশ করতে দেওয়া হয় না। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই ধরনের একটা বই অ্যারিওপেজিটিকা, যেখানে কথা বলা হয়েছে এই যে পাবলিকেশনের পূর্বে এই বইগুলোকে সেন্সরশিপ দিয়ে দেওয়া, মানে প্রকাশ করতে না দেওয়া, এর বিরুদ্ধে। এবং এর মাধ্যমে দিয়ে তিনি বুঝতে চেয়েছেন যে আমাদের দেশে কোনো ফ্রি স্পিচ নেই, মানে মুক্ত স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা দেওয়া নেই, অতএব এটা দেওয়া হোক। এই বিষয় নিয়ে তিনি বিশেষ যুক্তিবাদী কথাবার্তা এই বইটাতে বলেছেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের বলেছি, যদি কোনো কিছু না বুঝো, আমার পর্যন্ত আসতে গিয়ে তো অনেক দেরি হয়ে যায়, তাই তোমরা একটু গুগলে টুগলে সার্চ দিবা, দেখবে ওখানে সব বলা আছে। গুগল মামা চাঁদ মামার থেকে বড় নাকি? গুগল মামাকে বললে সে তার কাছে যা আছে সব কি করে বলো তো, দিয়ে দে, সব জানতা হ্যাঁ বাইধে নিয়ে এসে তোমাকে দিয়ে দিবে, যে নাও কত নিবা নাও। সে তোমার জন্য একটু করে না, মানে দেরি করে না, এত ভালোবাসে, তুমি শুধু হ্যাঁ, মানে সে এখন সবকিছুর একজন, মানে কি বলবো, কেন্দ্রীয় ব্যক্তি, সত্তা, সব জানতা স্যার, সব জানতা, যা বলবা তাই এনে দিবে। সে মানে কি বল, মেডিসিন থেকে শুরু করে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব কিছু তার কাছে আছে। আসলে এটা কি তার নিজস্ব, নাকি তার ওখানে দেওয়া হয়েছে? যা দেওয়া হয়েছে তাই সে দিবে আমাদের, নাকি? দেওয়া হয়েছে স্যার, দেওয়া হয়েছে। হ্যাঁ, সে গুছিয়ে টুছিয়ে যে যা দিয়েছে সব দিয়ে দিবে, ওর মধ্যে ভুলও থাকতে পারে, সঠিকও থাকতে পারে। মানে তুমি যে সার্চে দিয়েছো যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের সাথে মিলে যাবে যতগুলো পেজ, ঠিক আছে? তো ওই জন্য বলা হয় যে ওখানে বলা হয়, কি যেন ট্যাগ বলা হয়। হ্যাঁ, ওই ট্যাগে যে সকল শব্দ থাকে, সেই শব্দের সাথে তোমার শব্দের কোনো ট্যাগ মিলে গেলে তার পাওয়া এরকম লাখ লাখ পেজ থেকে যা খুশি পারবে তোমার কাছে এনে দিবে, যে এই নামের এই শব্দের এই জিনিস পাওয়া গেছে, তুমি বেটা নাও এবার। তাই একটু তোমরা একটু খুঁজবা যতটুকু পারা যায়। আচ্ছা, মারজানা মাইক কিছু বলতে চাচ্ছ, বলো এবার, তোমার সমস্যা কোন জায়গায়? স্যার হলো রেনেসাঁস পিরিয়ডের যে গুগল ক্লাসরুমে 4টা ব্রড কোশ্চেন স্টার দেওয়া, কিন্তু ওয়েবসাইটে তো 2টাতে দেওয়া। ওয়েবসাইটে এটা আমি কমাই দিয়েছি, ওয়েবসাইটে একটু কমাই দিয়েছি। ওটা তো আমি তোমাদের বলেছি গত ক্লাসে, বলি নাই এই বিষয় নিয়ে? হ্যাঁ স্যার বলেছেন, যে ওটাতে আমি সবার জন্য একটু কমাই দিয়েছি, কিন্তু তোমরা দয়া করে ওটাকে এখন ফলো করবে না, ওটা পরে ফলো করবা, যখন পরীক্ষার জন্য করবা, রিভাইজ করবে, তখন করবা এটা। স্যার রোমান্টিক পিরিয়ডের নভেলিস্ট যারা, তারা কি বেশি ইম্পর্টেন্ট? ওনাদের কি সবকিছু মনে রাখতে হবে, না খালি পয়েন্ট দিয়ে বেশি করে মনে রাখলেই হবে? এবারে পরীক্ষায় আসছে কোনটা এদের বিষয়ে? রোমান্টিক। স্যার বাইরন রোমান্টিক, আমার তো মনে হচ্ছে রোমান্টিক থেকে পয়েন্টদের বিষয় চলে এসেছে, ব্রড কোশ্চেন। জি স্যার, পয়েন্ট এবং তাদের কন্ট্রিবিউশন, এটা তো এসে গেছে এবার। জি স্যার। তাহলে তো ওদের কথা মনে রাখার দরকারই নেই, তাই না? তাহলে এখানে আমি এই যে কয়টা দিয়েছি, 4টার ভিতরে প্রথম যে 3টা দিয়েছে, 3টা একটু বেশি করে খেয়াল করবা। নভেলিস্ট আছে নাকি? রোমান্টিক পিরিয়ড আমি নভেলিস্ট দিয়েছি এই জায়গায়? জি না স্যার, ক্লাসিক্যাল একটা। তাহলে নভেলিস্ট আসলো কোথা থেকে? আমি তো এখানে নভেলিস্ট দেই নাই রোমান্টিক পিরিয়ডে। না স্যার, মানে একটু জানার লাগবে কি, মানে ব্রিফ কোশ্চেনের জন্য ওরা কি মানে খুব ইম্পর্টেন্ট, মানে ওদের সবগুলা এই বইগুলো তো মনে থাকে না, এই কারণে জিজ্ঞেস করতেছি। ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট এটা বলা কঠিন। হিস্ট্রির ক্ষেত্রে প্রশ্নের ব্যাপারটা তো বুঝেছোই, দেখো তো রিপিটেশন খুব একটা ঘটেছে। কোশ্চেনের রিপিটেশন ঘটেছে, তাহলে এগুলো জানা দরকার। কখন কোত্থেকে ফুস করে দিয়ে দিবে, তখন বিপদে পড়ে যাবে। অথবা ব্রিফ আমি যেগুলো দিয়েছি, আমি বলেছি একটাও বাদ দিবেন, আমি ইম্পর্টেন্ট বলেই তো দিয়েছি এগুলো, নাকি? কারণ অনেক কোশ্চেনের ভিতর থেকে আমি এগুলো ইম্পর্টেন্ট বলেই তো দিয়েছি,
তাহলে তার ভিতরে যদি আবার বলো স্যার এটা ইম্পর্টেন্ট কি হ্যাঁ ইম্পর্টেন্ট না, স্যার। তাহলে তো বিপদ হয়ে যাবে। আমি তো ইম্পর্টেন্ট বলে দিয়েছি নাকি? হ্যাঁ জি স্যার। স্যার। হ্যাঁ, এর ভিতরে আর কম চাইও না, এর ভিতরে আর কম করতে যাইও না, তাহলে পরীক্ষা হলে গিয়ে মারা পড়তে হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রেখো, কারণ একটু খেয়াল করে একটু তাকাও, একটু কোশ্চেনগুলোর দিকে একটু তাকাইয়ে তো বলতে পারো। তোমরা একটু আগে পিছিয়ে তাকাও না কেন? এটা একটা সমস্যা। সব স্যারের মুখে তাকায় থাকবে। এখানে বলো তো কোন কোশ্চেনটা রিপিট হয়েছে, কয়টা কোশ্চেন রিপিট হয়েছে এই জায়গায় বলো, আমাকে একটু দেখাও যে কোশ্চেন রিপিট হয়েছে কোনটা। এটা 2021 সালে স্যার একটা আসছে। হ্যাঁ, এই যে একটা কোশ্চেন রিপিট হয়েছে, দুটা কোশ্চেন রিপিট হয়েছে, আর হয়েছে রিপিট কোশ্চেন। বলো। না স্যার। তাহলে এখন কি বিপদে পড়বে বলো তো? তাহলে এখন এই নতুন যে কোশ্চেনগুলো যেগুলো আসেনি সেগুলো যদি না পড়ে যাও যে স্যার এগুলো ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট, আমি কেমন করে বলবো? এটা এসেও তো যেতে পারে না? বলো। হ্যাঁ, কিছু তো একটু লিখে রাখতেই হবে। আর এখানে আমি এত নোবেলিস্টের কোনটা দিয়েছি যে তুমি যেমনটা বলতেছো এত এরকম ডিপে কোশ্চেন তো আমি দেই নাই যে স্যার সব নোবেলিস্টের সব নাম মনে রাখতে হবে, এরকমটা কয়টা দিয়েছি আমি এখানে ব্রিফে? স্যার সেটা না, হচ্ছে মানে অনেকজনের নাম জানি না কিন্তু প্রপোর্শন আছে এই ধরনের জিজ্ঞেস করতেছি। যেমন হচ্ছে ম্যারি শেলি, আমি ম্যাট শেলি প্রথমে ভাবছিলাম, পরে চিন্তা করলাম না, সেগুলো পরে তুমি হচ্ছে তো গুগল এখন আমি সার্চ তো করে বললাম তো দেখলাম। ইম্পর্টেন্ট তো শেষ নাই, কিন্তু আমি যে দিয়েছি সেগুলো আগে খেয়াল করো, তারপরে বাকি এখন তুমি কতগুলো মনে রাখতে পারবা না পারবা সেটা নিয়ে তো কথা। যদি ইম্পর্টেন্ট হতো আমি দিতাম কিনা এই জায়গায় বলো? হ্যাঁ, তুমি যেমনটা বলতেছো দিতেন আমার মনে স্যার। হচ্ছে আমি এই জায়গায় দিয়েছি। ইম্পর্টেন্ট তো সবই, ধরতে গেলে তো সবই ইম্পর্টেন্ট, তাই না? পরীক্ষা আসার পরে বোঝা যাবে যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? যখন আনকমন কি আসে না প্রত্যেক পরীক্ষায়? আসেনি ফার্স্ট ইয়ারে? অবশ্যই আসে। ফার্স্ট ইয়ারে কি আসে আসেনি? স্যার। হ্যাঁ, তাহলে আমি কি ভেবেছিলাম ওটা ইম্পর্টেন্ট ছিল? বলো, ফার্স্ট ইয়ারে যে আনইম্পর্টেন্ট মানে আনকমন কোশ্চেনগুলো এসেছে ওগুলোকে আমি ভেবেছিলাম ওটা ইম্পর্টেন্ট ছিল, তারপর তো এসে গেছে। আমার কথা জি বলে তোমরা স্যার। বুঝতেছো না, আমি তো দিয়েছি 24টা নাকি? হ্যাঁ, এইগুলো আগে ভালো করে পড়বা, পড়ার পর তোমার যদি ক্ষমতায় জি কোলায় স্যার। তুমি আরো পড়তে থাকো, তার কারণ বেশি পড়ার কোনো বিকল্প বাইরেও নেই। আসছে। হ্যাঁ, বেশি পড়ার কোনো বিকল্প না। আমি যা দিয়েছি তার ভিতরে কোশ্চেন 100% আসবে এমনটা কখনো আমি বলেছি বলো তো? না স্যার। হ্যাঁ, তাহলে আমি এই কথাই সবসময় বলতেছি যে আমি যেগুলো দিয়েছি এগুলো পড়ার পরে তোমার যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে তুমি আরো দেখে নাও। হ্যাঁ, আরো পড়ো। পড়ার ভালো রেজাল্টের জন্য অল্প পড়াশোনা হয় না, অল্প পড়াশোনা করে ভালো রেজাল্ট হয় না। হ্যাঁ, এখন তুই বলছো স্যার মেরি শেলি আছে, এ শেলি, ওই অত অত দরকার নেই তো, অত ডিপে তো আমি বলিও নাই। যেগুলো মোটামুটি নাম করা, মোটামুটি যেগুলো আমরা উইলিয়াম জে লং পড়তে গিয়ে বুঝতেই তো পেরেছি, উইলিয়াম জে লং এ আমরা বুঝি নাই যে আমি বলি নাই যে কোন কোনগুলো মনে রাখতে হবে বলো তো? জি স্যার, দেখাই দিছেন। আমি তো দাগাইও দিয়েছি, বলেও দিয়েছি যে এই রাইটার, এই কয়জন রাইটার হলো এখানে ইম্পর্টেন্ট, তার ভিতর থেকে মেজর রাইটার করার কথা বলেছি। মাইনর কোনো রাইটারের কথা তো আমি বলি নাই যে মনে রাখতে হবে। আমি তো পড়ার সময় বলে দিচ্ছি ওই সময় যে তোমরা এইগুলো দাগিয়ে রাখবা, এইগুলো মনে রাখবা। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য বইয়েরও অভাব নাই, রাইটারেরও অভাব নাই, কিন্তু মেজর রাইটার কোনগুলো, সেই মেজর রাইটারের আবার বইয়ের অভাব নাই, কিন্তু তার ভিতরে আবার মেজর রাইটিং কোনগুলো যেগুলো খুবই নাম করা এবং চোখে মুখে আসবে, এইগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আর অবশ্যই আমি বলতেছি যে আগে যে রেকর্ড ক্লাসগুলো আছে একটু টেনে টুনে হলেও একবার একটু দেখে নিবা, কারণ ওই উইলিয়াম জে লং এর বই অনুসারে আমি অনেকটা রাইটার এবং রাইটিং এর কথাগুলো বলে দিয়েছি, এগুলো একটু দাগিয়ে রাখো, এইটা একটু মনে রাখবা। আমি সবগুলো বলি নাই। হ্যাঁ, অতএব এত টেনশন নেওয়ার কিছু নাই যে স্যার এতগুলো নভেলিস্ট আছে আমি কোনটা পড়ে কার মনে রাখবো। এতগুলো আমি পড়তেও বলি নাই, এতগুলো মনে রাখতেও বলি নাই। যেগুলো বলেছি শুধু সেগুলো খেয়াল রাখবা। ঠিক আছে? যেমন এই যে রোমান্টিক এই যে যতগুলো উইমেন নভেলিস্ট আছে বা নভেলিস্ট আছে, আমি এখানে কয়জনের নাম দিয়েছি ব্রিফের ভিতর? একজনের নাম দিয়েছি, তার মানে ওটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ ওটাই ইম্পর্টেন্ট। এবং ওরই কয়েকটা আমি মনে রাখতে বলেছি, কয়েকটা ফেমাস নভেল। কয়েকটা নাম বলো দেখি। এবং আমি ওই সময় বলেছিলাম নামগুলো মনে রাখতে। কে বলতে পারবা জেন অস্টিনের কয়েকটা নভেলের নাম বলো? Pride and Prejudice, Sense and Sensibility, আরেকটা ইমাম। হ্যাঁ, এই তো মোটামুটি 2-3টা হয়ে গেল। এইগুলোই আমি বলেছিলাম তখন, বিশেষ করে এই দুটা নাম আমি বলেছিলাম, তাই না? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, তাই না? এই স্যার এগুলোর যে ইয়ারগুলো ওইগুলো কি মনে রাখতে হবে যে 18, 13, 18, 11? মানে সাল
জি স্যার। দরকারই নাই এগুলো মনে রাখার, এগুলো দরকার নাই তো, এত সাল মনে রাখা যাবে? তুমি শুধু রাইটারের নামই মনে রাখো, এত দরকার নেই। ঠিক আছে, আজ পর্যন্ত এখনো কোন রাইটিং এর ওকে স্যার। এটা কখনো পরীক্ষা আসেনি, এটা আসবেও না। তোমার রাইটার এবং রাইটিং এর ভিতরেই অন্তর্ভুক্ত থাকো, আর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তো ব্রিফ গেল। ব্রিফে আর যদি কারো থাকে বলো, শর্টে যদি কারো সমস্যা থাকে আরো বলো, আর যদি না থাকে ব্রড কি পড়তে পেরেছো? কোনো সমস্যা আছে কোনো ব্রডে? স্যার শেষ হয়নি এখনো। ব্রড শেষ হয়নি? না স্যার। ব্রড কয়টা দিয়েছি? 4টা। 4টা স্যার, একটা পড়া হয়েছে। মাত্র একটা পড়ে ফেলছো? হায় হায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি রোমান্টিক এইজের সাথে সাথে ওর সাথে ভিক্টোরিয়ান এইজের আমি ব্রিফটা দিয়ে দিব, ঠিক আছে? যাদের ব্রড পড়া হয়ে গেছে তারা ভিক্টোরিয়ান এইজটা পড়তে শুরু করো, কারণ আমার অলরেডি মডার্ন এইজ পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। কিন্তু এখন যে যতটুকু ফাস্ট হবে একটু পড়ে শেষ করে ফেলো, কারণ আমরা চাচ্ছি দ্রুত একটু দেখে নিতে, দ্রুত। স্যার এই যে মরালিসা, এটা কি হচ্ছে ওই ওয়েব পেজে দিয়েছেন? কোনটা কোনটা? এই যে মাত্র ওই যে বললেন যে মডার্ন এজ, ওটা? হ্যাঁ, মডার্ন এইজ এখানেই দিয়ে দিয়েছি, এখানেই পাবা তুমি। এই যে মডার্ন এইজ কোথায় গেল? এই যে মডার্ন এইজ, এখানেই ভিক্টোরিয়ান এইজ আছে, সবই আছে একদম সবগুলো। এই যে ব্রিফ, শর্ট, ব্রড, ভিক্টোরিয়ান এইজ দেওয়া হয়েছে, এখানেই পাবা। ওয়েবসাইট তো হচ্ছে সাজেশনের জন্য, ওখানে কোশ্চেন আনসার দেই নাই তো আমি। ওটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমি একটু সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করেছি। এখানেই সব আছে, তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা এই গুগল ক্লাসরুম থেকেই আমরা পড়ে নিব। হ্যাঁ, এখানেই সব আছে তোমাদের জন্য, তোমাদের আর বাইরে কোনো কিছু তাকানোর দরকারও নাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি কোনো কিছু পড়ানোর আছে? থাকলে একটু বলো। কোনো কিছু পড়ানোর থাকলে একটু হাত তোলো, না থাকলে তোমরা তাহলে পড়ো নাকি? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার রোমান্টিক এই যে একটা নোট দেওয়া দিছেন শর্ট কোশ্চেনে, এটা কেমন ইম্পর্টেন্ট? কোনটা? মানে 3 স্টার দেন 9 প্রিলোড। হ্যাঁ, তাহলে 3 স্টার দেই না, তাহলে 3 স্টার দেই নাই আর 3 স্টার দিয়েছি, তাহলে তুমি আবার বলো কেমন ইম্পর্টেন্ট দিয়েছি। একটা নোটই তো দিয়েছেন, তার জন্য বললাম। নোট একটাই আছে। নোট একটা বলতে রাইটার শর্ট নোট এরকম করে নোট, তাই বলছো? জি স্যার, শর্ট নোট। ওগুলো নিয়ে ভাবার দরকার নাই তো, ওটা শর্ট কোশ্চেনের মধ্যে নোট হিসাবেও আসতে পারে, আবার ওটা নিয়ে বলতে পারে যে এই সম্পর্কে তুমি কি জানো, ঠিক আছে? অতএব নোট আছে বলে তুমি শুধু যে স্যার একটাই নোট আছে, নোট নিয়ে কোনো সমস্যা না। হ্যাঁ, নোট নিয়ে কোনো সমস্যা, ওই তথ্যটা সম্পর্কে জেনে গেলেই হবে। হ্যাঁ, আর ব্যাপারটা হলো 3টা ভাগে ভাগ করছি। প্রথমত আমি কোশ্চেন দিয়েছি, তারপরে হচ্ছে 3 স্টার দিয়েছি, আর কিছু কোশ্চেন দেই নাই। তাহলে কোশ্চেন দেই নাই আর কোশ্চেন দিয়েছি, তার মানে কত পার্সেন্ট ইম্পর্টেন্ট ধরবো এটাকে? যেটা 3 স্টার দেই নাই কিন্তু দিয়েছি কোশ্চেনটা, তারপর নিশ্চয়ই 90%। তাহলে একটু ইম্পর্টেন্ট, তাই না? আর তার ভিতরে আবার দিয়েছি 3 স্টার, তার মানে কি ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। 99.95%। যেগুলো দিয়েছি মানে আমার কাছে মনে হয়েছে তোমার পড়ে যাওয়া উচিত, একবার করে হলে দেখে যাওয়া উচিত, যাতে রিস্ক ফ্যাক্টরটা না থাকে। তারপরে আবার বলেছি এইগুলোকে সবচেয়ে বেশি করে পড়ে যাওয়া উচিত, যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই এখন আমি তো আর অতটুকু পণ্ডিত হয়ে যাই না, বা আমার অত ভবিষ্যৎ প্রবক্তা হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য আমি তো আসলে যেগুলো 3 স্টার দিয়েছি এগুলো থেকেই যে সব আসবে, এমনকি যেগুলো 3 স্টার দেই না তার ভিতর থেকে আসবে না সেটা তো বলা যাচ্ছে না। এই জন্য তোমাদের কাজ হবে প্রথমত যেগুলো সব দিয়েছি সবগুলো একবার রিডিং দিবে এবং সেন্সটা নিয়ে যাবা, তারপরে যেগুলো 3 স্টার দিয়েছি সেগুলো দয়া করলে একদম মুখস্থ করে ফেলবা। ব্যাপারটা এইরকম। হ্যাঁ স্যার, আপনি যদি টেরিসিয়াস হতেন ভালো হতো। মানে স্যার আপনি যদি টেরিসিয়াস হতেন। টেরিসিয়াস হলে তো বিপদ হয়ে যেত, আমার তো ভাইরাল হয়ে যেতাম। তখন তো দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা আমাকে জেলখানায় ঢুকাই দিত, যেহেতু আমাদের রাজনৈতিক ক্ষমতা নষ্ট করে দিবে, বুঝতে পারছো? এই জন্য হয় নাই, ভালো হয়েছে। ওকে, সব জানলে বিপদ
হ্যাঁ, বিপদ মানে কি, সবচেয়ে সহজ জীবন হলো তুমি কম জানবা, কম বুঝবা এবং খুবই সাধারণ স্বাভাবিক জীবন যাপন করবা। এর ভিতরে কোনো টেনশন নাই। কারণ পৃথিবীতে মেইন ব্যাপারই হচ্ছে সুখে জীবনযাপনটা করে যাওয়া। টেনশন নিয়ে যদি জীবনযাপন করতে হয় তাহলে আমি পৃথিবীতে একবারই তো এসেছি ভাই, আর কখনোই আসবো না। এত টেনশন নেওয়ার কি আছে? এত কিছু করেও তো আমার কোনো লাভ নেই। আমার যদি 10টা বাড়িও থাকে, সে বাড়ি 10টা বাড়িতে আমি তো থাকতেও পারবো না, বরং আমার সন্তানরা যদি ওই বাড়ি পায় তারা নষ্ট করে ফেলবে। তাহলে আমি এতদিন যা কষ্ট করলাম, না ঘুমিয়ে, না খেয়ে, না দিয়ে, ও আমার কোনো কাজে লাগবে না। ঠিক আছে? কারণ ওই শেষ মুহূর্তে গিয়ে মানুষের কাছ থেকে বসে বুদ্ধি নিতে হবে যে আপনার কি মনে হয়, আপনি তো এত কিছু করলেন, বলেন আপনি কি। হ্যাঁ, তবে কিছু কিছু বিষয় আছে যে তুমি পরিশ্রম করলে টাকা আসে। যেমন আমরা বিল গেটসের কথা ভাবছি, তাই না? বিল গেটস এমন একটা কিছু আবিষ্কার করেছে যেটা মানুষের প্রয়োজন, তাই নয় কি? অতএব মানুষ সেটা ব্যবহার করছেই। তারপরে ফেসবুক, এটা মানুষ ব্যবহার করছেই। ইউটিউব, মানে এমন একটা জিনিস তারা আবিষ্কার করে গেছে যেখান থেকে ঘুমাইলেও টাকা পড়ে, শুইলেও টাকা পড়ে, ও খাইলেও টাকা পড়ে। মানে তার টাকার জন্য ভাবতে হয় না। তারা কি টাকার জন্য ভেবে কাজ করতেছে বলো তো? না স্যার। তাদের টাকা গাছের পাতার মতো পড়ে। হ্যাঁ, ওর মানে টাকা কার না টাকা, সে এমন একটা কিছু আবিষ্কার করে ফেলেছে যেখানে টাকা দুপদাপ করে এমনিই পড়তেছে। সে শুধু ফেসবুকের কিছু কারিকুলাম সেও আবার নিজে করতেছে না, তার এরকম ইঞ্জিনিয়ার নিয়োগ করা আছে, অনেক ইঞ্জিনিয়ার নিয়োগ করা আছে, সেগুলোকে সে ঠিক করতেছে। তার মানে কি বলবো, টাকার অ্যামাউন্টের তো বলা যাবে না যে কোটি কোটি বললে ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওটা কম হয়ে যাচ্ছে বলা। তা এরকম কিছু করে ফেলো, ও দেখো তুমি বড়লোক না ধনী এটা ভাবতেই হবে না, তুমি তোমার মতো করে জীবন চালিয়ে যাবা, খাওয়া দাওয়া, ঘুরবা, হ্যাঁ, মজা করবা। ওর টাকা কোন দিক থেকে আসবে তুমি বুঝবাই না। আর আমরা কি করি, পড়াশোনা করে কোনো রকম 10,000 টাকা দামের চাকরি করে খুশি থাকি। আর অনেকে ওই ফেসবুক ব্যবহার করে শুধু খাবার দেখিয়ে, তাই না? শুধু এক প্লেট খাবার নিয়ে বসে বসে ভিডিও করতেছে, তাতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। ওই টাকা দিয়ে আবার খাবার কিনতেছে, আবার খাচ্ছে, আবার আমরা দেখতেছি, আবার সে তার সুবিধা হয়ে যাচ্ছে। তো একটু ভাবো তো ব্যাপারগুলো কেমন, যে আসলে তুমি কি চাও, কি করা যায়। তবে এখনকার মানুষের চিন্তা ভাবনাটা যে হালকা, এটা তো বোঝা যায়, তাই না? মানে এখন মানে জ্ঞানের জন্য জ্ঞান অর্জন করা, জ্ঞানের জন্য সময় দেওয়া, এই জাতীয় মানুষগুলো এখন পৃথিবীতে কম। কারণটা কি? কারণ এখনো জ্ঞানের কোনো মূল্য নেই। শুধুমাত্র টেকনিক্যাল কিছু জ্ঞান ছাড়া বাকি যে সকল থিওরিটিক্যাল নলেজ, মানে বলবো যেটা হচ্ছে থিওরিটিক্যাল বললাম, ওই যে নলেজগুলো, ফিলোসফিক্যাল নলেজগুলো, এগুলো মানুষের এখন প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো মানুষের এখন প্রয়োজন নেই। আস্তে আস্তে ভাবতেছি আগামী 100 বছর পরে মানুষের চিন্তাভাবনাটা কোন লেভেলে গিয়ে দাঁড়াবে। কারণ আমাদের স্টুডেন্টরা ডিপ পড়াশোনা করে না, তারা এখন অল ইন ওয়ান পড়ে। বুঝতে পারছো? আগে আমাদের সময় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এত অ্যাভেলেবেল টিচার অনলাইন অফলাইনে ছিল না, বই এত অ্যাভেলেবেল ছিল না, তারপরেও আমরা অনেক বই টই কিনে পড়ার চেষ্টা করেছি। আর এখন এত অ্যাভেলেবিলিটি যে মানুষ এখন 1 পেজের বই পড়ে অনার্স শেষ করে দিতে চায়। যে যদি 1 পেজে দিতে হতো স্যার, অল ইন ওয়ানে তো তার তো একটু মোটা বই হয়ে গেল, যদি এছাড়াও ছোট দেওয়া যেত আরও ভালো হইতো। নাকি? কে আছো এখানে, একটু হাত তুলো তো যে খুব ডিপ পড়াশোনা করতে চায়, গভীর পড়াশোনা করতে চায়, এমন কি আছো? যাক, খুশি হইলাম যে অনেকেই আছে যারা পড়াশোনার জন্য পড়াশোনা করে, শুধু রেজাল্ট বা হচ্ছে একটা ভালো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে না। যারা চাকরি পাওয়ার টেনশন নিয়ে পড়াশোনা করে তাদের চাকরি হয় না। আর যারা পড়াশোনার জন্য পড়াশোনা করে তারা চাকরি এমনিই পাবে। আমার জীবনে যেমন চাকরি নিয়ে কোনো টার্গেট ছিল না, আমি জানি, আমি ভাবতাম এরকম, যদি আমি পিএইচডি করি আমি কি একটা প্রাইমারি স্কুলের টিচিং পাবো না বলো তো? একটা কিন্ডার গার্ডেন স্কুলে কি আমি চাকরি করতে পারবো না? অবশ্যই পারবেন স্যার। তাহলে তাহলে আমার এই পড়াশোনা না করে আমি এখন এই পড়াশোনা করতে করতে চাকরির ধান্দা করবো কেন? আগে পড়াশোনা শেষ করি না। আমার পড়াশোনার কোয়ালিটি থাকলে আমি 10-15-20 হাজার টাকা চাকরি এমনি পাবো। আর তুমি পড়াশোনা করতেছো ওদিকে চাকরির টেনশন নিয়ে ব্যস্ত, তুমি এদিকে পড়াশোনা করতেছো না, ওদিকে চাকরির টেনশনও ছাড়তেছো না, দিয়ে কোনোটাই হচ্ছে না, তুমি আজীবন টেনশনই করতে থাকো। অতএব মাস্টার্স পর্যন্ত কোনো টেনশন ছাড়া পড়াশোনা করে যাও, তোমার জন্য চাকরি একটা সৃষ্টিকর্তা রেখে দিয়েছে। শুধু এই কোয়ালিটিটা তৈরি করো যাতে সৃষ্টিকর্তা তোমাকে ওই চাকরির গতিতে বসাতে পারে। এইভাবে পড়াশোনা করবা। বিয়ের ক্ষেত্রে আমি এটাই ভাবতাম যে আমার জন্য পৃথিবীতে কোনো না কোনো একটা মেয়ে রেখেছে, ঠিক আছে? আমার বিয়ে তো হবেই, সে কালো হোক আর সাদা হোক, সে ধলা হোক আর ফর্সা হোক আর যাই হোক, নাকি? রেখেছে তো একজনকে, তো তার জন্য প্রস্তুত হতে হবে।
এখন 2-10টা প্রেম করে আমার সময় নষ্ট করার কি আছে, যে যাকে আমি পাবো না। এটা তো আমার বউ ছেলের ক্ষতি। কারণ যে আমার বউ হবে আর যে আমার সন্তান হবে, ওই একজন হাতে প্রেম করে আমি করব কি, ওদের হক নষ্ট করব। আমি ভালো পড়াশোনা করতে পারবো না, আমি একটা ভালো চাকরি পাবো না, ওই শেষ পর্যন্ত আমার বউ হিসাবে যে আসবে সেও কষ্টে থাকবে, আমিও কষ্টে থাকবো, আমার স্বল্প হলেও কষ্টে থাকবে। তা কি দরকার পড়ে গেছে? বিয়ে তো একটা হবেই আমার, নাকি? না হলে না হবে, সমস্যা কিসের? এত গভীর টেনশন নিয়ে থাকলে পারে কি হয় বলো? পড়াশোনা করবা, যখন যে কাজ করতেছো সেই কাজটা মনোযোগ দিয়ে করবা, যখন যে পড়াশোনাটা পড়বা তখন আগের পড়াগুলো ভুলে যাবা, যে যেটা পড়তো সেটাই তোমার একমাত্র পড়া, এটাকে কমপ্লিট করে ভালো করে তারপর আটা ধরবো। আমরা করি কি, একটা পড়তে পড়তে আটা ভাবতেছি, হাই রে হিস্ট্রি তো পড়তেছি, পোয়েট্রির কী হবে? এবার পোয়েট্রি পড়তে পড়তে ভাবতেছি, হাই রে ড্রামার কী হবে? ড্রামা পড়তে পড়তে ভাবতেছি, হাই রে হিস্ট্রি তো আমার শেষই হয়নি। এরকম করে দাপাদাপি করলে কোনো কাজ হবে না। স্যার একদম ঠিক কথা বলছেন। হ্যাঁ, যখন যেটা করবা তখন সেটা ভালো করে পড়বা, দেখবে সব পড়া হয়ে গেছে। কিন্তু একটা পড়া পড়তে পড়তে অন্য চিন্তা করতে গেলে এটাও হবে না, ওটাও হবে না। দেখবা তুমি ঘুরেই বেড়াচ্ছ কিন্তু একটাও পড়া ঠিক মতো হয়নি। হ্যাঁ, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ যারা অন্তত পড়াশোনার জন্য পড়াশোনা করতেছে, এবং আমি তাদের জন্যই আছি, যে তারা পড়াশোনা করতেছে, আমি তাদের জন্য গভীর পড়াশোনা করতেছি। তারা একটা প্রশ্ন দিয়ে খুশি হয় না, বলেন স্যার আরও 10টা দেন, যাতে আমি অনেক বেশি জানতে পারি। কারণ জানাটাই পড়াশোনার উদ্দেশ্য, জানানোটাই টিচারের উদ্দেশ্য। হ্যাঁ, আর এই জায়গায় যদি ঘাটতি ঘটে তাহলে তুমি অটোমেটিক প্র্যাকটিক্যাল লাইফে পিছিয়ে পড়বা, এটা স্বাভাবিক। আমার দেখা মতে যারা ভালো পড়াশোনা করেছে তারা কেউ পিছিয়ে নেই, তারা কেউ অভাবে নেই। হ্যাঁ, বরং যারা আবল তাবলভাবে পড়াশোনা করেছে ওই তারাই সার্টিফিকেট ধরে আছে, কিন্তু সার্টিফিকেট বিক্রি করে কিছু কাজ করতে পারতেছে না। ওকে, তো যাই হোক, অনেক সময় নষ্ট করতেছি, আর এগুলো কথা বলে সময় নষ্ট করছি না। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, তোমরা বরং পড়তে থাকো। তাহলে আমি দিলাম হচ্ছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভিক্টোরিয়ান এজ পর্যন্ত। হ্যাঁ, ভিক্টোরিয়ান এজ পর্যন্ত আমি দিলাম, মানে মোটামুটি ব্রিফ দিয়ে দিলাম, ভিক্টোরিয়ান এজের ব্রিফটা দিয়ে দিলাম, যাতে আগামী দিন আমরা ব্রিফটা সহ আমরা তারপরে আগামী দিন শর্ট এবং ইয়ারটা দিয়ে ব্রডটা দিয়ে ফেলবো। তারপরে মডার্ন এজটা হলে আমরা মোটামুটি আমরা চাইবো যে আগামী ক্লাসের পরের ক্লাসে যেন আমাদের হিস্ট্রি শেষ হয়ে যায়, মনে থাকবে? এর থেকে আমরা আর আগাবো না। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, কারণ আমি সব দিয়ে দিয়েছি, এখন তোমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবা আমিও তত তাড়াতাড়ি এটাকে শেষ করতে পারবো। তারপরে আমরা আমাদের যে প্ল্যান আছে সেই অনুসারে আগাবো। তো ঠিক আছে, আর সময় নষ্ট না করি, তোমরা বরং পড়তে থাকো। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।